নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য। আগের একটি ব্লগে আমরা নিয়ে এসেছিলাম তমলুকের ইতিহাস। নিশ্চয়ই শুনেছেন। যদি না শুনে থাকেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, শুনে নিতে পারেন। আমরা আজ নিয়ে এসেছি তমলুকের পাশের একটি জায়গা, যেখানে বহু পর্যটক আসেন, দেখেন, আবার চলে যান। কিন্তু দুঃখের বিষয়, সেই জায়গার ইতিহাস আজ বিস্মৃত প্রায়। বর্তমানে শুধুমাত্র একটি ছোট শহরতলি, মহিষাদল। ইতিহাস, ধর্ম এবং সংগ্রামের এক অপূর্ব মিলনস্থল। কি সেই ইতিহাস? নামকরণের ইতিহাসই বা কি? জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। পুরোটা মন দিয়ে না দেখলে অনেক অজানা কথা অজানাই থেকে যাবে। এই ফাঁকে বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিতে ভুলবেন না। আর বেশি করে শেয়ার করুন, লাইক ও কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতেও ভুলবেন না। কিন্তু আপনাদের নিজেদের অঞ্চল বা পরিচিত জায়গার কথা লিখে আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করব সেসব জায়গার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে। আরেকটা কথা প্রথমেই বলে রাখি, এত বিস্তৃত ইতিহাসের সাথে অনেক সময় আমাদের ভিডিও মেলে না, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আমাদের মূল উদ্দেশ্য মূল জায়গার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরা। চলুন শুরু করি আজকের ইতিহাসের খোঁজ। আমি সায়ন, আর আমার সাথে আছে পিনাকি। পঞ্চম শতকে ফাহিয়েন, তারও বহু আগে মেগাস্তিনিস এবং সপ্তম শতাব্দীতে হিউয়েনসাং এর বর্ণনায় তাম্রলিপ্ত বন্দরের সাথে বহু জায়গার উল্লেখ থাকলেও মহিষাদলের কোনো উল্লেখ পাওয়া যায় না। কেন? পরে আসছি সে কথায়। মহিষাদলের ইতিহাসে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে মহিষাদল রাজবংশের কথা। মহিষাদল রাজবংশের প্রতিষ্ঠাতা জনার্দন উপাধ্যায়। মোগল সম্রাট আকবরের অধীনে সেনাবাহিনীর উচ্চ পদে কাজ করতেন তিনি। ষষ্ঠদশ শতকের গোড়ায় উত্তরপ্রদেশ থেকে জনার্দন উপাধ্যায় ব্যবসায়ের জন্য নদীপথে মহিষাদলের উপকণ্ঠে গেঁওখালিতে আসেন। সে সময় এলাকার রাজা ছিলেন কল্যাণ রায়চৌধুরী। রাজধানী ছিল গড়গুমাই। শোনা যায়, কল্যাণ রায়চৌধুরী মুঘল সম্রাটের রাজকর দিতে না পারায় তার সম্পত্তি নিলামে ওঠে। কল্যাণ রায়চৌধুরীর থেকে মহিষাদলের সত্ত্ব নিলামে কিনে জনার্দন উপাধ্যায় নতুন রাজা হন। জনার্দন উপাধ্যায়ের ছেলে রাজা আনন্দলাল উপাধ্যায়ের পুত্র সন্তান ছিল না। তাঁর মৃত্যুর পর রানী জানকী রাজত্বের দায়িত্ব নেন। এরপর তার জামাতা ছক্কন প্রসাদ গর্গের ছেলে গুরুপ্রসাদ গর্গ রাজা হন। সেই থেকে মহিষাদলে গর্গদের রাজত্ব 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখন পুরনো নিদর্শন বলতে মহিষাদলে রাজাদের দুটি রাজবাড়ি রয়েছে। একটি হচ্ছে রঙ্গিবসন রাজবাড়ি, যা আনুমানিক 1840 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। অন্যটি ফুলবাগ রাজবাড়ি, যা আনুমানিক 1934 সালে তৈরি হয়। তাছাড়াও রাজবাড়ি চত্বরে গোপালজিউর মন্দির ও রামবাগে রামজিউর মন্দির রয়েছে। রঙ্গিবসান রাজবাড়িতে এখনও রাজপরিবারের সঙ্গে যুক্ত কিছু লোকজন বসবাস করেন। তবে অপেক্ষাকৃত নতুন রাজবাড়িটির দোতলায় এখনও রাজপরিবারের সদস্যরা বসবাস করেন। নিচের তলায় রয়েছে সংগ্রহশালা। মহিষাদলের রাজারা শিক্ষা সংস্কৃতিতে প্রজাদের উৎসাহ দিতেন। মহিষাদল রাজ কলেজ থেকে শুরু করে রাজ হাই স্কুল সহ নানা শিক্ষা প্রতিষ্ঠান গড়েছেন তাঁরা। শিক্ষা সংস্কৃতি থেকে উন্নয়ন, সবকিছুতেই মহিষাদল রাজবাড়ি অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। মহিষাদলে যেমন প্রাচীন ইতিহাসের সাক্ষ্য ছড়িয়ে আছে সমগ্র জনপদ জুড়ে, তেমনি এই জনপদ বহু কৃতি সন্তানেরও গর্বিত জননী। দেশের স্বাধীনতা আন্দোলনে মহিষাদলের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বহু মানুষই জানেন না। অনেকেই স্বাধীন তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক সতীশ সামন্ত এখানকারই ভূমিপুত্র। তাম্রলিপ্ত সরকারের আরেক সক্রিয় সদস্য সুশীল ধারার রাজনৈতিক কার্যাবলীর ক্ষেত্রেও ছিল এই মহিষাদল। তার প্রচেষ্টাতেই এলাকার প্রসূতি ও স্থানীয় মানুষদের চিকিৎসার জন্য গড়ে উঠেছিল মাতৃভবন। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন সামন্ত এখানকারই বাসিন্দা। স্বাধীনতা আন্দোলনের বহু ঘটনার সাক্ষী এই মহিষাদল। স্বাধীনতা আন্দোলনের কথাই যখন উঠল, তখন গান্ধীজির কথা বলতেই হয়। মহিষাদলের সাথে যে গান্ধীজিরও যোগ আছে
তা হয়তো অনেকেই জানেন না। ভারত ছাড়ো আন্দোলনে মহিষাদল ব্লকের লক্ষা এলাকার 3টি গ্রাম মাসুরিয়া, দিঘি মাসুরিয়া ও চণ্ডীপুর যোগদান করেছিল। ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নির্যাতনের শিকার হয়েছিলেন এখানকার 46 জন মহিলা। তা সত্ত্বেও লড়াই থেকে পিছপা হননি তারা। এ বিষয়ে বাংলার ছোটলাটের অভিযোগের তদন্ত করতে গান্ধীজি জলপথে 1945 সালের 25শে ডিসেম্বর মহিষাদল এসেছিলেন, ছিলেন 29শে ডিসেম্বর অবধি। অনেকেই জানেন না আধুনিক হিন্দি সাহিত্যের অন্যতম খ্যাতনামা কবি সূর্যকান্ত ত্রিপাঠী এখানকার ভূমিপুত্র। এখানেই রামচরিত মানসের বহু বর্ণ চিত্রিত পুঁথি আঁকা হয়েছিল। এই ধরনের পুঁথি পশ্চিমবঙ্গে এখানেই একমাত্র পাওয়া গেছে। প্রাচীন ইতিহাস ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বুকে নিয়ে এগিয়ে চলা মহিষাদলের আরও একটি সম্পদ তার রথযাত্রা। মহিষাদলের প্রাচীন ইতিহাস বিষয়ে নানান বিতর্ক আছে। মহিষাদলের বিভিন্ন স্থান থেকে পাওয়া মানুষের বিভিন্ন ফসিল ও বিভিন্ন প্রত্নতাত্ত্বিক সামগ্রী দেখে ধারণা করা এটি যথেষ্ট প্রাচীন একটি জনপদ। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মতে মহিষাদলে প্রাপ্ত এসব পুরা সামগ্রী এই ধারণাই প্রমাণ করে যে এখানে প্রাগৈতিহাসিক কাল থেকে আধুনিক কাল অবধি মনুষ্য বসতি ছিল। মহিষাদল একসময় সমুদ্রের তলায় নিমজ্জিত ছিল। পরবর্তীকালে ধীরে ধীরে পলি পড়ে চর তৈরি হয়। সমুদ্রগর্ভ থেকে মাথাচাড়া দিয়ে ওঠে আজকের মহিষাদল। 7ম শতকের শুরুতে হিউয়েনসাংয়ের তাম্রলিপ্ত বন্দরে আগমনকালীন তাঁর বিবরণ থেকে এখনকার মহিষাদলের একসময় সমুদ্রগর্ভে অবস্থানের সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়। মহিষাদল নামের উৎপত্তি নিয়ে সাধারণভাবে 3টি মত প্রচলিত আছে। কেউ বলেন এই দ্বীপটির আকার ছিল মোষ বা মহিষের মতো। আবার কারোর মতে এই দ্বীপে প্রচুর বুনো মোষ দেখা যেত। অন্য একটি তত্ত্বসূত্র অনুযায়ী মাহিষ্য জাতি থেকে এই জায়গার নাম মহিষাদল। তবে বেশিরভাগ ঐতিহাসিক মনে করেন মহিষাদল নামটি এসেছে মহিষ থেকে। উইলিয়াম হেজেস তাঁর ডায়েরিতে মহিষাদলকে বাফেলো পয়েন্ট বলেছেন। 1701 সালে নাবিকদের পাইলট চার্টে মহিষাদলকে বাফেলো পয়েন্ট হিসেবে উল্লেখের নজির পাওয়া যায়। 19 শতকের মাঝামাঝি সময়ে জেলা কালেক্টর বেইলি সাহেব মহিষাদলের এই বুনো মোষের কাণ্ডকারখানা স্বচক্ষে দেখেছিলেন। তিনি তার লেখা মেমোরেন্ডা অফ মিদনাপুর বইতে এই বুনো মোষের অত্যাচারের বর্ণনা দিয়েছেন। মহিষাদলের কোনায় কোনায় ইতিহাস ছড়িয়ে আছে। এখানকার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলি হল রঙ্গিবসান রাজবাটি। 1840 সালে রাজা জগন্নাথ গর্গের আমলে নির্মিত হয় এই রাজপ্রাসাদ। এই প্রাসাদে 35 থেকে 40টি বিশাল ঘর আছে। তারপর আসি ফুলবাগ রাজবাটির কথায়। এটি তথাকথিত আধুনিক এখানকার অন্যান্য রাজবাড়ির তুলনায়। 1934 সালে নির্মিত এই রাজবাড়ি তৈরি করান রাজা সতীপ্রসাদ গর্গ। মিউজিয়াম। ফুলবাগ রাজবাড়িতে রয়েছে এই মিউজিয়াম। রাজবাড়ির সদস্যদের ব্যবহৃত সামগ্রী এখানে প্রদর্শিত আছে। একসময় এখানে কবি ফরদৌসি রচিত শাহনামা গ্রন্থটি এই বাড়ির অধিকারে ছিল। গোপালজিউর নবরত্ন মন্দির। এই মন্দিরটি স্থাপনকাল 1778। এটি রাজবাড়ির ভেতরেই অবস্থিত। লালকুঠি। এই লালকুঠির নির্মাণ সম্পর্কে জানা যায় এটি 1892 সালে প্রতিষ্ঠিত। আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।